আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে নিউক্লিয়াস একাডেমির পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মিলন মাহমুদ। আমরা আলোচনা করব আজকে অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের সমযোজী বন্ধন। তো এর আগে আমি পরমাণুর গঠন করেছিলাম চ্যাপ্টার 6-এর উপরে। তো এইটা মূলত তোমাদের জন্য অষ্টম শ্রেণীর জন্য স্টার্টিং হলেও অন্যান্য সব ক্লাসের কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রেই এটা একটা স্টার্টিং অধ্যায় ছিল, খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এর আগে বেসিক কেমিস্ট্রি একটা পার্ট দিয়েছিলাম তোমাদের অনেক আগে। তো ওই পার্টের পরে এটা সেকেন্ড পার্ট হিসেবে যদি পড়ো, অন্যান্য ক্লাসে যারা আছো বা তোমরা অষ্টম শ্রেণীতে যারা আছো তাদের জন্য একটা বেস্ট প্র্যাকটিস হয়ে যাবে বা স্টাডি হবে। সো এখন আমরা সমযোজী বন্ধনটা আলোচনা করব, যেটা আমরা লাস্ট ক্লাসে করতে পারিনি সময়ের কারণে। সমযোজী বন্ধনটা আমরা আলোচনা করতে যাচ্ছি। ওকে, সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন কাকে বলে? দুইটা অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। আমরা এর আগে পড়েছিলাম আয়নিক বন্ধন, ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়। তার মানে ওখানে একটা ধাতু থাকবে, একটা অধাতু থাকবে, আর এখানে দুইটাই অধাতু। ওকে, দুইটা অধাতু হয় নিজেরা নিজেদের সাথে যুক্ত হবে। মনে করো হাইড্রোজেন পরমাণু দুইটা যুক্ত হলে H2 হবে, অথবা মনে করো অক্সিজেন পরমাণু দুইটা হলে হবে O2। এগুলোকে বলে মৌলিক অণু, যদি নিজেদের সাথে নিজেরা যুক্ত হয় মৌলিক অণু। ওকে, আর যদি হাইড্রোজেনের সাথে ক্লোরিন যুক্ত হয় সেটা হচ্ছে সমযোজী। অর্থাৎ একটা হাইড্রোজেন যেমন অধাতু, একটা ক্লোরিনের অধাতু, তারা যখন যুক্ত হবে কী হবে? সমযোজী বন্ধন হবে, অর্থাৎ ইলেকট্রন শেয়ার করবে। এখন ব্যাপারটা আসলে কি, মনে করো তুমি বার্গার খেতে মন চাচ্ছে, এখন তোমার কাছে আছে মনে করো 20 টাকা, তোমার বন্ধুর কাছে আছে মনে করো 20 টাকা। তুমি একা 20 টাকা দিয়ে বার্গারটা কিনতে পারছো না, তোমাকে 40 টাকা দিয়ে বার্গার কিনতে হবে। তাহলে তুমি বললা, বন্ধু চলো আজকে আমরা শেয়ার করে কেনাটা বার্গারটা কিনি। তোমার বন্ধু 20 টাকা দিল, তুমিও 20 টাকা দিলা, অর্থাৎ সমান সমানভাবে তোমরা কী করলা? ডোনেট করলা বা শেয়ার করলা। এরপরে বার্গার কিনে দুজনে শেয়ার করে ভাগ করে খেলা। এটাই হচ্ছে আসলে সমযোজী ব্যাপার। অর্থাৎ সমযোজী বন্ধন হচ্ছে দুটি অধাতুর মধ্যে এভাবে ইলেকট্রন শেয়ার করবে। ওকে, তো লেখো দুটি অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। আপনি দুটি অধাতুর মধ্যে, তাহলে তোমার পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো কি আসবে আমি লিখে দিচ্ছি। তোমাকে বলতে পারে সাপোজ হাইড্রোজেন, নাইট্রোজেন, অথবা অক্সিজেন, অথবা ফ্লোরিন, অথবা ক্লোরিনের মধ্যে, হ্যাঁ, ক্লোরিনের মধ্যে যে বন্ধন বিদ্যমান, ব্যাখ্যা করো। ওকে, অথবা তোমাকে বলতে পারে যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1, যে এক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা মৌলিক অণু গঠন করে ব্যাখ্যা করো। অথবা বলতে পারে তোমাকে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা মৌলিক অণু গঠন করে ব্যাখ্যা করো। অথবা বলতে পারে অক্সিজেন কত? পারমাণবিক সংখ্যা 8, বলতে পারে 8 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির মৌলিক অণু গঠন করে বা দ্বিপরমাণুক অণু গঠন করে ব্যাখ্যা করো। তো প্রকৃতিতে এগুলো দ্বিপরমাণুক, দুইটা পরমাণু যুক্ত হয়ে গ্যাস হিসেবে থাকে। তাহলে আমি একটা কোয়েশ্চেন ওইভাবে লিখে দিচ্ছি তোমাকে পরীক্ষার মধ্যে কিভাবে আসতে পারে। আর যে বলতে পারে 7 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি দ্বিপরমাণুক বলতে পারে, অথবা বলতে পারে তোমাকে মৌলিক অণু গঠন করে। দ্বিপরমাণুক বা মৌলিক অণু গঠন করে ব্যাখ্যা করো। ওকে, তো পরীক্ষা তোমাকে এভাবে দিতে পারে, তাহলে তুমি আনসারটা লিখবা কিভাবে? উত্তর যে
7 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো, লিখবা উদ্দীপকের 7 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো সাত পারমাণবিক বিশিষ্ট মৌলটি নাইট্রোজেন। মৌলটি কি? নাইট্রোজেন। যা মৌলিক অণু গঠন করে। নাইট্রোজেনের প্রতীক দিবা যা মৌলিক অণু বা দ্বিপরমাণুক অণু N2 গঠন করে। আচ্ছা, এটা এভাবে লেখো, যা আচ্ছা ঠিক আছে, ওকে। N2 অণুতে সমযোজী বন্ধন বিদ্যমান। কি বন্ধন? সমযোজী বন্ধন বিদ্যমান। নিচে তা ব্যাখ্যা করা হলো। ওকে। তাহলে এবার লেখো যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 7 আমরা জানি। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 7। তাহলে 2 5, তাই না? তাহলে তার দেখো তো, তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা। তাহলে সে যদি 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে 8টা ইলেকট্রন হয়। তাহলে তার 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারলে তার সেই স্থিতিশীল কাঠামো গঠন করতে পারবে, তাই না? দেখো, এই কিন্তু 5টা ইলেকট্রন ত্যাগও করতে পারতো, কিন্তু 5টা ত্যাগ করার চেয়ে 3টা গ্রহণ করা সহজ। ওকে, যাদের শেষ কক্ষপথে 5টা থাকে তারা 3টা গ্রহণ করে 8টা পূর্ণ করে। যাদের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে তারা 2টা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করে। আর যাদের 7টা আছে 1টা গ্রহণ করে অষ্টক পূর্ণ করে। তাহলে বলবা যে নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন বিদ্যমান। কয়টি ইলেকট্রন বিদ্যমান? 5টি ইলেকট্রন বিদ্যমান, তাই না? তাহলে স্থিতিশীলতা অর্জনের জন্য নাইট্রোজেন পরমাণুর কয়টি ইলেকট্রন দরকার? নাইট্রোজেন পরমাণুর 3টি ইলেকট্রন প্রয়োজন। 3টে ইলেকট্রন প্রয়োজন। ফলে এখন N2 মানে তো 2টা নাইট্রোজেন পরমাণু। তাহলে বলো, ফলে 2টি নাইট্রোজেন পরমাণু, তাহলে একজনের 3টা লাগবে, 2জনের 3টা 6টা ইলেকট্রন হবে। 2টি নাইট্রোজেন পরমাণু 3টি করে ইলেকট্রন শেয়ার করবে। ও 3টা, এরপরে আরেকটা নাইট্রোজেন পরমাণু 3টা। তো 3টা কয়টা হলো? 6টা। তার মানে 3 জোড়া। কয় জোড়া? 3 জোড়া। লিখবা 2টি নাইট্রোজেন পরমাণু 3টি করে। কয়টি করে? 2টি নাইট্রোজেন পরমাণু 3টি করে, মোট 3 জোড়া। মোট 3 জোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে 3 জোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী, আচ্ছা, শেয়ারের মাধ্যমে উভয়ে স্থিতিশীলতা অর্জন করে। উভয়ে স্থিতিশীলতা অর্জন করে
N2 মৌলিক অণু গঠন করে। বা দ্বিপরমাণু অণু গঠন করে। ওকে, অর্থাৎ আমরা কি বলতে পারি, অর্থাৎ N2 অণুতে কি বন্ধন বিদ্যমান, সমযোজী বন্ধন বিদ্যমান। কি বন্ধন, সমযোজী বন্ধন বিদ্যমান। ওকে, এবার তুমি তাদের দেখাতে হবে, ডায়াগ্রাম আকারে দেখাতে হবে। ওকে, তাহলে মনে করো নাইট্রোজেন, তো প্রথমে নাইট্রোজেন লিখে আবদ্ধ করো, প্রথম স্তর, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। তাহলে প্রথম স্তরে কয়টা ইলেকট্রন থাকবে বলো তো? প্রথম স্তরে ইলেকট্রন থাকবে 2টা, প্রথম স্তরে থাকবে 2টা, দ্বিতীয় স্তরে থাকবে কয়টা? 5টা। দেখো, যে কয়টা ইলেকট্রন শেয়ার করে ওই কয়টা ইলেকট্রনকে একসাথে রাখবা। ওকে, এখন না, এখন নর্মালি রাখো, জোড়ায় জোড়ায় দাও। প্লাস আরও একটা নাইট্রোজেন পরমাণু। প্রথম স্তরে কয়টা? 2টা। দ্বিতীয় স্তরে কয়টা? দ্বিতীয় স্তরে হচ্ছে 5টা ইলেকট্রন, তাই না? তাহলে এবার এই দুইটাকে একসাথে করে দিবা। দেখো কয়টা করে শেয়ার করবে? 3টা করে। সো 3টা করে ইলেকট্রনকে একসাথে রাখবা। ওকে, আর সব সময় শেষ কক্ষপথটা একসাথে এঁকে ফেলবা, যাতে তোমার আঁকতে সুবিধা হয়, কম্পাসের মাপটা যাতে ঝামেলায় না পড়ে। তাহলে মনে করো নাইট্রোজেন প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে, এই দেখো দ্বিতীয় স্তর এঁকে ফেলেছি না? তাহলে অন্য দ্বিতীয় স্তরে আমরা কয়টা ইলেকট্রন দেবো? 5টা। তো 2টা আর 5টা, 3টা করে শেয়ার করবে, তো ওই 3টে ইলেকট্রনকে একসাথে রাখবো। ওকে, 3টে ইলেকট্রনকে কী করবো তুমি? একসাথে রাখবো, আর 2টাকে বাইরে রাখবো। এখন এটার সাথে কি করবে তুমি? আরও একটা যে নাইট্রোজেন পরমাণু আছে তাকে শেয়ার করতে গেলে হয় তুমি এটা উপর দিয়েও লিখতে পারো, অথবা এটাকে এইভাবে দিয়ে দাও। দেখো তুমি কম্পাস দিয়ে একই মাপে কিন্তু এটাও যখন আঁকছো এটাও তখন এঁকে ফেলবা, তাহলে তোমার আর সমস্যাটা হবে না। ওকে, তাহলে আচ্ছা, আমি এই নাইট্রোজেনটাকে একটু ভিন্ন কালার দিই। তাহলে ওর হচ্ছে 3টা, এই যে 3টা দেখো। তাহলে এই নাইট্রোজেনের কয়টা হলো? 3, 2, 5। আর এই নাইট্রোজেনের কয়টা হলো? এই শেষ কক্ষপথে এখানে 2টা আর এখানে 3টা, তাই না? 5টা। তাহলে নাইট্রোজেন প্রথম স্তরে কয়টা? প্রথম স্তরে হচ্ছে 2টা, দ্বিতীয় স্তরে 5টা। দেখো 2 আর এই 3, 5। তাহলে দেখো হলুদ কালারগুলো কিন্তু এই নাইট্রোজেনের, তাহলে ওর শেষ কক্ষপথে কয়টা? 2টা, 3টা, 5টা। আর এই লাল কালারটা হচ্ছে এই নাইট্রোজেনের, শেষ কক্ষপথে কয়টা? 2টা, 3টা, 5টা, তাই না? তাহলে 5টা 5টা ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, যেই জায়গাটা তারা শেয়ার করেছে, যখন এই জায়গাটা শেয়ার করেছে, ভাগ করেছে, তাই না? এই জায়গাটা, তাহলে এর মধ্যে এই যে 3 আর 3, 6টা পড়ে গেছে না এই বৃত্তে? তাহলে ওর এই যে বৃত্তে 6টা হলে 6 আর 2 8টা হয়ে গেল। আবার এর বৃত্তে দেখো তো এই যে, এই না? তাহলে এই যে 3 আর 3, 6টা, ওর বৃত্তে 6টা হয়ে গেছে না? তাহলে এই দুই বৃত্তের মধ্যেই 6টা করে শেষ কক্ষপথে এখানেই আছে, আর এই যে বাইরে 2টা 2টা 8টা। তাহলে ওর 6 2 8, আবার ওর জন্য 2 আর 6 8। তাহলে 8টা পূর্ণ হয়ে গেল, অর্থাৎ N2 অণুটা গঠিত হয়ে গেল। ওকে, N2 অণুর গঠন আশা করি একেবারেই ক্লিয়ার হয়েছে। তো এইভাবেই মূলত তোমাকে 7 পারমাণবিক সংখ্যা দেখালাম, কারণ সবচেয়ে বেশি ইলেকট্রন এখানে শেয়ার হবে। এবার যদি তোমাকে 8 বলে, 8 পারমাণবিক সংখ্যা বলে, তাহলে কি করবো? শুধুমাত্র চেঞ্জটা কোথায় হবে বলো তো? যদি 8 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মূল্য হয়, তাহলে তোমার এই জায়গার মধ্যে যদি তোমাকে 8-এর কথা বলে, তাহলে বলবা উদ্দীপকের 8 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো কি? নাইট্রোজেন বলবো না, তখন কি বলবো? অক্সিজেন বলবো। কি বলবো? অক্সিজেন। এই জায়গাটা চেঞ্জ হবে। ওকে, সব সেম থাকবে। অক্সিজেন মানে ও, যা মৌলিক অণু দ্বিপরমাণুক N2 অণু গঠন করে। কি গঠন করে? N2, সরি, এখানে হবে O2। তাহলে বলবা যে এই O2 অণুতে সমযোজী বন্ধন বিদ্যমান। কি বন্ধন বিদ্যমান?
O2 অণুতে সমযোজী বন্ধন বিদ্যমান, O2। ওকে, এখন আবার আগের মতো এই যে অক্সিজেন যেহেতু হয় তাহলে 2 6, এখন দেখো 6 মানে তার দুইটা ইলেকট্রন প্রয়োজন, তাহলে 6 দিয়ে 8 হবে, তাহলে বলবো অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, স্থিতিশীলতা অর্জনের জন্য অক্সিজেন পরমাণুর 2টি ইলেকট্রন প্রয়োজন, ফলে 2টি অক্সিজেন পরমাণু, একজনের 2টা লাগবে, দুইজনে দুইটা শেয়ার করলে কিন্তু হয়ে যাবে, তাই না? 2টি অক্সিজেন পরমাণু 2টি করে মোট 2 জোড়া, কয় জোড়া? 2 জোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে উভয় স্থিতিশীলতা অর্জন করে এবং O2 মৌলিক অণু গঠন করে, অর্থাৎ O2 মৌলিক অণুতে সমযোজী বন্ধন বিদ্যমান। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় তোমার কি বসে যাবে? নাইট্রোজেনটা বাদ হয়ে যাবে, তাই না? এই জায়গায় আমার নাইট্রোজেনের জায়গায় শুধু অক্সিজেনটা দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে যদি আমি এটা অক্সিজেন দিই তাহলে ও শেষ কক্ষপথে কয়টা? 2টা শেয়ার করবে, তাই না? বাস, তাহলে কয়টা শেয়ার করবে? 2টা শেয়ার করবে, কয়টা? এই যে, তাহলে প্রথম স্তরে 2টা। আচ্ছা, আমি এটা একটু মুছে দিই। হ্যাঁ, তাহলে এখানেও সেমভাবে দেখাবো, এইভাবে অক্সিজেন তো প্রথমে তাকে আবদ্ধ করা, তাই না? আবদ্ধ করার পরে এইটা হচ্ছে তার প্রথম স্তর, এই যে 2টা ইলেকট্রন প্রথম স্তরে, আর দ্বিতীয় স্তরে হচ্ছে 6টা, তাই না? তাহলে 6 দিয়ে 8 হবে। তাহলে দ্বিতীয় স্তরের ইলেকট্রনটা আমি ভিন্ন কালার দিয়ে দেখাই, 2 4, এই যে 6, 2টা শেয়ার করবে, তাই না? তাহলে অপর যে অক্সিজেনটা আসবে সেই অক্সিজেনটা হচ্ছে এই যে এটা। ওকে, তাহলে এই অক্সিজেনটাকে আমরা আবদ্ধ করলাম, তারপরে ওকে একটা ভিন্ন কালার দিয়ে করি। প্রথম স্তরে কয়টা ইলেকট্রন? 2টা। দ্বিতীয় স্তরে কয়টা ইলেকট্রন? 6টা। 1 জোড়া, 2 4, এই যেখানে দিবা 6। তাহলে দেখো তো এই অক্সিজেনের জন্য 4, এই যে ওর যে এলাকা, এই যে 4 2 6 2 8টা হয়ে গেল, ওর জন্য 2 4 6 8 হয়ে গেল, তাই না? এই যে 8। তাহলে বলবো যে O2 অণুর গঠন সেম লেখা। এখন তোমাকে যদি বলে হাইড্রোজেনের, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা তো একই ইলেকট্রন বিন্যাস, তাহলে একটা ইলেকট্রন প্রয়োজন, সেম লিখে আসবে যে একটা ইলেকট্রন প্রয়োজন, ফলে 2টা হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে একটা করে, এই যেমন অক্সিজেন দিয়েছি, এখানে তুমি হাইড্রোজেন ব্যবহার করবা, অক্সিজেনের জায়গাটা তুলে তুমি হাইড্রোজেনটা বসাই দিবা এবং বলবো যে একটা করে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে H2 অণু গঠন করে। তখন এখানে কি শুধু হাইড্রোজেনটা বসাবো, এই যে হাইড্রোজেনের একটাই মাত্র স্তর, তাই না? প্রথম স্তর, আর কোনো স্তর নাই। তাহলে অপর একটা হাইড্রোজেন তুমি যদি নিয়ে আসো, এই যে অপর একটা হাইড্রোজেন নিয়ে আসলা, এই যে এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন শেয়ার করলো, তাহলে এই যে 1 জোড়া হয়ে গেল ওর জন্য, আবার এদিকে দেখো 1 জোড়া হয়ে গেল এই হাইড্রোজেনের জন্য। তাহলে একই রকম কথা সেমভাবে বলে আসবা, অক্সিজেনের জায়গায় হাইড্রোজেন বসা দিবা, বলবে একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী অণু গঠিত হয় H2। ওকে, আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে H2 অণুর গঠন। এরপরে যদি আমাকে ফ্লোরিন বলে F2, একই রকম। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত বলো তো? ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তাহলে বিন্যাসটা কী হবে? 2 7। কয়টা ইলেকট্রন দরকার? একটা, 7 আর 1 8 হবে। এটার মতোই তুমি কি করবা? তাহলে একই রকম কাজ ফ্লোরিনের জন্য করবা, তাই না? সেম লেখালেখি আসবে, বলবা 2টা ফ্লোরিন পরমাণু এ একটা 1 জোড়া ইলেকট্রন শেয়ার করবে, কয় জোড়া? 1 জোড়া। তাহলে ফ্লোরিনটা কিভাবে হবে? তাহলে এটা হচ্ছে ফ্লোরিন F। তাহলে আবদ্ধ করলাম, এটা হচ্ছে তার প্রথম স্তর 2টা ইলেকট্রন, এটা হচ্ছে তার দ্বিতীয় স্তর 7টা ইলেকট্রন, কয়টা? 7টা। তো এই 6টা আর এখানে একটা ইলেকট্রন দাও। এরপরে আসো তুমি আরও একটা ফ্লোরিন, তাই না? তাহলে এই যে একটা ফ্লোরিন, এই ফ্লোরিনটাকে আবদ্ধ করলাম, তাহলে ওর এই যে প্রথম স্তর 2টা ইলেকট্রন, আর এই দ্বিতীয় স্তরটাকে আমরা, এটা অনেক দূরে লিখে ফেলেছি, এটা এত দূরে দিব না। দেখেছো, বলেছি না প্রথমেই এঁকে ফেললে তোমার জন্য সুবিধা, একই মাপ নিয়ে। তাহলে মনে করো এই ফ্লোরিন এটার মতোই করে দ্বিতীয় স্তর হয়ে গেল, তাহলে তোমার আর কোনো সমস্যাটা হবে না। এই যে ফ্লোরিনকে আবদ্ধ করলাম, এই যে ফ্লোরিনের প্রথম স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় স্তর হবে কয়টা? 2 4 6 আর এই 1 7। তাহলে দেখো এই ফ্লোরিনের বৃত্তের মধ্যে যে 2 2 ঢুকে গেল, 4 6, এই যে 2 4 6 8। আবার ওর জন্য দেখো তো 2 4 6, এই যে ওর বৃত্তের মধ্যে 2টা আছে না,
8টা। আশা করি বুঝতে পেরেছো ফ্লোরিনের গঠন। এখন যদি তোমাকে ক্লোরিনের Cl2 বলে, হুবহু সেম লিখে আসবা। Cl2 মানে কি ক্লোরিন, মানে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত 17, কত 17, 2 8 7, পুরো একটা ইলেকট্রন প্রয়োজন। তাহলে ফ্লোরিন তো তৃতীয় স্তরের মৌল, তাহলে তৃতীয় স্তরে গেলে সমস্যা কি, আমরা তৃতীয় স্তর করব। আমাদের এটা তো ফ্লোরিন করেছে তাই না, তাহলে আবার তোমার ক্লোরিন করবো। তাহলে ক্লোরিনটা কিভাবে হবে, আবদ্ধ করলাম প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। তাহলে আরও একটা ক্লোরিনের সেমভাবে তৃতীয় স্তর আমরা এঁকে ফেললাম। এরপর এখানে হচ্ছে তার প্রথম স্তর, এটা হচ্ছে প্রথম স্তর, এটা হচ্ছে দ্বিতীয় স্তর, তাই না। এবার তুমি দেখো ইলেকট্রনগুলো দেখো, তাহলে প্রথম স্তরে কয়টা, 2টা, দ্বিতীয় স্তরে কয়টা, এই যে 8টা, তৃতীয় স্তরে কয়টা, 7টা, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। তো কয়টা ইলেকট্রন শেয়ার করবে, একটা, এই জন্য এখানে দিবা 1। আবার এই যে আছে, এই পাশে যে আছে, তার জন্য আবার তুমি কাজ করো, প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে কয়টা, 8টা, তৃতীয় স্তরে 7টা, এখানে একটা দিয়ে দাও। তাহলে এই যে হয়ে গেল না 2 4 6 8, তাহলে ওর জন্য স্তর পূর্ণ হয়ে গেল, ওর জন্য 2 4 6 8 স্তর পূর্ণ হয়ে গেল। এভাবেই Cl2 অণু মৌলিক অণু গঠিত হয়। আশা করি বুঝতে পেরেছো মৌলিক অণুগুলো সবগুলোই করে দিলাম, এগুলো যে কোনো একটা পরীক্ষা তোমাদের আসে। এইবার আমরা যাব মৌলিক অণু বাদ, এবার আমরা যাব জাস্ট যৌগিক যে অণুগুলো আছে, লাইক কি আসতে পারে আমার, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, অথবা HF, অথবা অ্যামোনিয়া NH3, অথবা CH4, মিথেন অণুর গঠন। গঠন বা অণুতে বিদ্যমান বন্ধন ব্যাখ্যা করো, অণুতে বিদ্যমান বন্ধন ব্যাখ্যা করো। তাহলে তোমাকে এভাবে বলতে পারে, অথবা আগের মতো বলতে পারো। তোমাকে সাপোজ মনে করো আমি তোমাকে এটা করাচ্ছি নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন, অথবা মিথেনটা করাচ্ছি কার্বনের সাথে হাইড্রোজেন। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, হাইড্রোজেনের 1। তোমাকে কোয়েশ্চেন বলতে পারে যে এভাবে 6 ও 1 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলে বিদ্যমান বন্ধন ব্যাখ্যা করো, বিদ্যমান বন্ধন ব্যাখ্যা করো। ওকে, তো কোয়েশ্চেন সরাসরি তো দিবে না, এভাবে দিবে। তো তুমি পরিচয়টা আগের মতো দিবা। উত্তর বললা যে উদ্দীপকের 6 ও 1 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হলো যথাক্রমে কার্বন ও হাইড্রোজেন, কার্বন ও হাইড্রোজেন, যাদের মধ্যে কি ধরনের বন্ধন বিদ্যমান, সমযোজী, যাদের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান। নিচে তা ব্যাখ্যা করা হলো। ওকে, এবার তুমি লিখবা উত্তর, যে পরিচয় তো দিয়ে দিলাম, কার্বন ও হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস, কার্বন ও হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হলো, কার্বন কত 6, তাহলে 2 আর হচ্ছে 4, 6, তাই না, 2 আর 4 6।
হাইড্রোজেনের তো পারমাণবিক সংখ্যা 1, তাহলে এটা কি হবে? জাস্ট 1। তাহলে আমরা কি বলতে পারি বলো তো, যে কার্বনের 4টা ইলেকট্রন হলে 4 4 8 হবে। মনে রাখবে শেষ কক্ষে 4টা 5টা 6টা 7টা হলে ওরা ইলেকট্রন গ্রহণ করবে বা শেয়ার করবে। আর যদি শেষ কক্ষে হাইড্রোজেন ছাড়া 1টা 2টা বা 3টা থাকে, হাইড্রোজেন ছাড়া, তখন তারা ইলেকট্রন ত্যাগ করে। আর হাইড্রোজেন তো একটা অধাতু, ওই একটা ইলেকট্রন হলে প্রথম স্তর পূর্ণ হবে। এই জন্য এটা কি একটা অধাতু। প্রথম স্তর পূর্ণ করার জন্য যেহেতু তার একটা ইলেকট্রন প্রয়োজন। ওকে, এখন দেখো যে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় কার্বনের শেষ কক্ষপথে চারটি এবং কার্বনের শেষ কক্ষপথে 4টি এবং হাইড্রোজেনের শেষ কক্ষপথে কয়টি? হাইড্রোজেনের শেষ কক্ষে 1টি ইলেকট্রন বিদ্যমান, তাই না? এটা 4 মার্কের জন্য আসবে, 1টি ইলেকট্রন বিদ্যমান। তাহলে এখন তুমি লিখবা স্থিতিশীলতা অর্জনের জন্য কার্বনের 4টি এবং হাইড্রোজেনের 1টি ইলেকট্রন প্রয়োজন। হাইড্রোজেনের 1টি ইলেকট্রন, 1টি ইলেকট্রন প্রয়োজন। ওকে, কার কয়টা প্রয়োজন লিখলাম। এখন লিখবা তাহলে কি করবো বলো তো, যেহেতু CH4 মিথেন, তাহলে একটা কার্বনে লাগবে 4টা, তাহলে একটা কার্বন 4টা ইলেকট্রন শেয়ার করবে, আর 4টা হাইড্রোজেন পরমাণু তারা 4টা ইলেকট্রন শেয়ার করবে। ওকে, তাহলে 4টা হাইড্রোজেনের 4টা শেয়ার করলে, একটা কার্বনের 4টা শেয়ার করলে কার্বনের শেষ কক্ষপথে 4 4 8 হবে, আর প্রত্যেকটার জন্য হাইড্রোজেনের ক্ষেত্রে 1 1 2 হয়ে যাবে। চিত্র দেখলে এখন আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। ইলেকট্রন প্রয়োজন লিখবো, ফলে একটি কার্বন পরমাণু চারটি ইলেকট্রন কি করবে? 4টি ইলেকট্রন এবং 4টি হাইড্রোজেন পরমাণু 4টি ইলেকট্রন শেয়ার করবে। ওকে, একটি কার্বন পরমাণু 4টি ইলেকট্রন এবং 4টি হাইড্রোজেন পরমাণু 4টি ইলেকট্রন শেয়ার করে স্থিতিশীলতা অর্জন করে। স্থিতিশীলতা অর্জন করে। এবং সমযোজী বন্ধনের মাধ্যমে CH4 মানে মিথেন আর কি, হ্যাঁ মিথেন। আচ্ছা, আগে সংকেতটা লিখি, CH4। তো এখানে সংক্ষেপে এখানে লিখে দিলাম CH4 অণু গঠন করে, এটাকে মিথেন বলে। হ্যাঁ, অণু গঠন করে। শেষ। এবার তুমি চিত্রটা এঁকে দেব কিভাবে। তো একটা হাইড্রোজেন পরমাণু আবদ্ধ করলাম প্লাস কার্বন পরমাণু, ওকে আবদ্ধ করলাম। তাহলে ও শেষ কক্ষে একটা মাত্র ইলেকট্রন, ও শেষ কক্ষপথে আছে প্রথম স্তরে 2টা
আর দ্বিতীয় স্তরে আছে কয়টা? চারটা। কয়টা? চারটা। তাহলে তারা কী করবে এখন? ইলেকট্রন শেয়ার করবে, তাই না? তাহলে এই যে কার্বন পরমাণু আবদ্ধ করলাম, কার্বন পরমাণুর প্রথম স্তরে 2টা ইলেকট্রন আর দ্বিতীয় স্তরে হচ্ছে 4টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? 4টা। এখন দেখো, যেহেতু 4টা হাইড্রোজেন পরমাণু, এই জন্য চারদিকে 4টা হাইড্রোজেনকে দিয়ে দিবা। ওকে, তাহলে মনে করো এই কার্বনের এখানে একটা ইলেকট্রন আছে, এদিকে আমি একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এই যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে দিয়ে দিবা। ওকে, এবারে এই কার্বনের এই পাশে আমরা আর একটা ইলেকট্রন দিয়ে দিলাম, এখানে আমরা একটা হাইড্রোজেন বসিয়ে দিলাম। ওকে, তাহলে এই যে হাইড্রোজেনের এই যে একটা ইলেকট্রন। ওকে, এই কার্বনের এই দিকে আরেকটা ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে কি হবে? এদিকে আমরা একটা হাইড্রোজেন নিয়ে আসলাম। তাহলে এই যে হাইড্রোজেনের এখানে এক জোড়া ইলেকট্রন হয়ে গেল। আবার এই দিকে কার্বনের একটা ইলেকট্রন দিয়ে দিলাম, এই যে। ওকে, হয়ে গেল। তাহলে দেখেছো প্রত্যেকটা হাইড্রোজেনের বৃত্তে দেখো তো 2টা করে ইলেকট্রন ঢুকে গেছে না? তাহলে হাইড্রোজেনের জন্য এক জোড়া প্রথম স্তর পূর্ণ হলো। আর কার্বনে দেখো তো এই যে বৃত্তটার মধ্যে, হলুদ বৃত্তের মধ্যে 2, 4, 6, 8, 8টা ইলেকট্রন হয়ে গেল না? তাহলে কার্বনেরও 8টা হয়ে গেল, স্তর পূর্ণ হয়ে গেল, মানে স্থিতিশীলতা অর্জন করলো। আর হাইড্রোজেনের কি প্রথম স্তর পূর্ণ করলো, মানে তারা স্থিতিশীলতা অর্জন করলো। এইভাবে মূলত এই CH4 অণুটা গঠিত হয়। বলে দিব চিত্র মিথেন অণুর গঠন। তাহলে যদি আমরা ওই যে যোজনীর কথা মনে আছে, আগের ক্লাসে পড়িয়েছিলাম, যে কয়টা ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করে সেটাই যোজনী। তাহলে কার্বন কয়টা ইলেকট্রন শেয়ার করেছে? 4টা, তার যোজনী 4। আর একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে, তাদের যোজনী 1। মনে থাকবে? ওকে, ফাইন, বুঝতে পেরেছো আশা করি। তো এইটার মতো করে সেমভাবে তোমরা যদি NH3 করো, মানে এখানে আমরা যেগুলো আমি দিয়েছিলাম দেখো হুবহুভাবে তোমার এখানে আমি কী কী দিয়েছিলাম? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে HCl যদি তুমি করো কীভাবে হবে? তাহলে একটা হাইড্রোজেন পরমাণু কথা সেম রেখে দিবা, কার কয়টা ইলেকট্রন বলবো যে যদি HCl হয়, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে তুমি কি বলবো? সেম। উদ্দীপকের হাইড্রোজেন তো এক, ক্লোরিন হচ্ছে 17। উদ্দীপকের 1 এবং 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হলো যথাক্রমে 1কে হাইড্রোজেন আর 17কে ক্লোরিন। এদের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান, নিচে তার ব্যাখ্যা করা হলো। বিন্যাস দিয়ে দিবা, হাইড্রোজেন তো 1 আর ক্লোরিন হচ্ছে কত? 287, তাই না? একটু আগে আমরা করেছি। তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে হাইড্রোজেনের শেষ কক্ষে একটা ইলেকট্রন আছে, আর ক্লোরিনের শেষ কক্ষে কত? যেহেতু ক্লোরিন কত? 287, ক্লোরিনের শেষ কক্ষে আছে 7টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? 7টা। তুমি এখানে ইলেকট্রন বিন্যাসটা অবশ্যই ইলেকট্রন বিন্যাসটা চেঞ্জ করে দিবা। তাহলে হাইড্রোজেন হচ্ছে কত? 1 আর ক্লোরিন হচ্ছে কত? 17। তাহলে 287। তাহলে একটা ক্লোরিনের একটা লাগবে, একটা হাইড্রোজেনেরও একটা লাগবে। তাহলে বলবো যে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় কার্বন না, এখানে দিবা কি? হাইড্রোজেনের শেষ কক্ষে একটা ইলেকট্রন এবং ক্লোরিনের শেষ কক্ষে 7টা ইলেকট্রন বিদ্যমান। সেম কথা, চেঞ্জ করার দরকার নাই। স্থিতিশীলতা অর্জনের জন্য হাইড্রোজেনের একটা ইলেকট্রন প্রয়োজন আর ক্লোরিনেরও একটা ইলেকট্রন প্রয়োজন। তাহলে 7 আর 1 8 হবে, আর 1 1 2 হবে। মানে হুবহু সেম, শুধু নামগুলো চেঞ্জ করবো আর কার কয়টা দরকার সেটা বলে দিব। তাহলে এভাবেই একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করবে এবং একটা ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করবে এবং তাদের মধ্যে স্থিতিশীলতা অর্জিত হবে, তারা সমযোজী বন্ধন গঠন করবে। হুবহু সেম, জাস্ট তুমি লাস্টে এসে চিত্রটা দিয়ে দেবে এইভাবে যে হাইড্রোজেন তার প্রথম স্তরে একটা ইলেকট্রন বিদ্যমান, আর হচ্ছে যদি ক্লোরিন করো, ক্লোরিন তো তৃতীয় স্তরের মৌল, বড় হবে। তাহলে ক্লোরিনের প্রথম স্তর হচ্ছে ক্লোরিনের এই যে প্রথম স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় স্তরে 7টা ইলেকট্রন, 2 4 6 8, 8টা ইলেকট্রন, তৃতীয় স্তরে হচ্ছে 7টা, 2 4 6 আর একটা এখানে দিয়ে দিবা। তাহলে দেখো তো ক্লোরিনের বৃত্তে যে 2 4 6 8 হয়ে গেল, আর হাইড্রোজেনের বৃত্তে যে 2টা হয়ে গেল। তাহলে তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হলো। সেমভাবে অ্যামোনিয়া যদি বলো NH3, একটা নাইট্রোজেনের 3টা ইলেকট্রন দরকার, আর 3টা হাইড্রোজেনের 3টা দরকার। যেমন কার্বন আর হাইড্রোজেন করেছো, একই রকমভাবে বলবো একটা নাইট্রোজেন পরমাণু 3টা ইলেকট্রন শেয়ার করবে আর 3টা হাইড্রোজেন পরমাণু 3টা ইলেকট্রন শেয়ার করবে। তো সেমভাবে এটা লিখে আমাকে ইনবক্সে, অবশ্যই তোমরা তোমাদের HWটা ইনবক্সে আমাকে দিবা। ওকে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা অবশ্যই প্র্যাকটিস করেছো। তাহলে অ্যামোনিয়া কি? NH3। একই রকমভাবে অ্যামোনিয়ার চিত্রটা আমি তোমাদের বলে দিচ্ছি।
অ্যামোনিয়া কি NH3, এই প্রথম স্তরের দুইটা ইলেকট্রন থাকবে প্রথম স্তরে, আর হচ্ছে যে দ্বিতীয় স্তর, এটা প্রথম স্তরে দুইটা ইলেকট্রন, দ্বিতীয় স্তরে কয়টা ইলেকট্রন? 5টা। তো যেহেতু NH3 অ্যামোনিয়া, 3টা হাইড্রোজেন পরমাণু আসবে, তাহলে এদিকে একটা দিয়ে দাও, এদিকে একটা দিয়ে দাও, এদিকে একটা দিয়ে দাও। তাহলে এই যে একটা হাইড্রোজেন পরমাণু তার একটা ইলেকট্রন শেয়ার করলো, এইদিকে একটা হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন শেয়ার করলো, এইদিকে একটা হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন শেয়ার করলো। তাহলে দেখো তো প্রত্যেক ক্ষেত্রে হাইড্রোজেনের 6টা হয়ে গেল, আর নাইট্রোজেনের 2, 4, 6, 8টা হয়ে গেল না? তাহলে এই হচ্ছে অ্যামোনিয়ার গঠন। ব্যাখ্যাটা সুন্দর করে লিখে একেবারে হুবহু কপি আমাকে দিয়ে দিব। আর এখানে অ্যামোনিয়াতে দেখো এক জোড়া ইলেকট্রন থেকে যায়, এটাকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। যে ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না তাকে মুক্ত জোড় ইলেকট্রন বলে। এটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। আশা করি বুঝতে পেরেছ। এবার এগুলো তো সবগুলোই পারলা। এখন যদি এমন হয় একজনের, এই যেমন H2O অক্সিজেন 2টা, H2O H 2টা, আর অক্সিজেন কয়টা? একটা। CH4 আমরা CH4 করেছি, অ্যামোনিয়া করেছি, এগুলো করলাম। এখন আমরা একটু আরও কিছু যোগ করব, পানি, কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে আমি তোমাকে পানি, কার্বন ডাইঅক্সাইড যদি দেখাই দিই, দেখো এই জায়গার মধ্যে যদি আমার এটা না হয়ে পানি হয়, পানি H2O অথবা কার্বন ডাইঅক্সাইড হয়, কোনো সমস্যা আছে? একটা কার্বনের লাগবে কয়টা? সেমভাবে এখানে কার কয়টা লাগে বলে দিবা। যে ইলেকট্রোমিনাস থেকে দেখা যায় একটা হাইড্রোজেনের লাগবে একটা ইলেকট্রন, আর একটা অক্সিজেনের লাগবে 2টা ইলেকট্রন। তাহলে কি হবে? তাহলে আমরা যদি সেম লেখা, কোনো সমস্যা নেই, একবারে সেম লেখা, আমি তোমাকে ডায়াগ্রামটা দিই, তোমরা সুন্দর করে লিখে আমাকে এগুলো হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপ না ইনবক্সে। তো পানি যদি আমরা করি H2O, বলো তো 2টা হাইড্রোজেন পরমাণু লাগবে 2টা ইলেকট্রন, আর একটা অক্সিজেন লাগবে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। ওই যে যেমনটা করেছে মিথেন, অ্যামোনিয়া, এরকমই। তাহলে একটা অক্সিজেন লাগবে 2টা ইলেকট্রন, 2টা হাইড্রোজেন লাগবে জাস্ট 2টা ইলেকট্রন। তাহলে আমরা এখানে অক্সিজেনটা লিখছি, এই যে অক্সিজেনের প্রথম স্তর হচ্ছে এটা, আর দ্বিতীয় হচ্ছে এটা। তাহলে অক্সিজেনের আমার 2টা ইলেকট্রন প্রয়োজন, 2টা হাইড্রোজেন পরমাণু 2 দিক থেকে আসবে, এদিকে একটা, এদিকে একটা, আর হচ্ছে এই যে 4টা থেকে যাবে। ওকে, তাহলে 2, 4, 6 হয়ে গেল না? আর একটা হাইড্রোজেনের লাগবে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। এই যে হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন শেয়ার করলো, আবার এদিকে একটা হাইড্রোজেন পরমাণু একই রকমভাবে একটা ইলেকট্রন শেয়ার করলো। তাহলে এই অক্সিজেন পরমাণুর 8টা হয়ে গেল, হাইড্রোজেন পরমাণুর 2টা হয়ে গেল না? বাস শেষ। তাহলে এভাবেই বলবো একটা অক্সিজেন পরমাণু 2টা ইলেকট্রন শেয়ার করে, আর 2টি হাইড্রোজেন পরমাণু 2টি ইলেকট্রন শেয়ার করে। এভাবে তাদের মধ্যে স্থিতিশীলতা অর্জিত হয় এবং সমযোজী বন্ধন করতে হয়। সেম লেখা, একেবারে কপি, জাস্ট এরপরে শুধু চিত্রটা এঁকে দেবা। এখন দেখো এখানে মুক্ত জোড় ইলেকট্রন কয় জোড়া? 1 জোড়া, 2 জোড়া, তাই না? হয়ে গেল। তাহলে অক্সিজেন কয়টি ইলেকট্রন শেয়ার করেছে? 2টা, তাই অক্সিজেনের যোজনী হচ্ছে 2। আর হাইড্রোজেন কয়টি ইলেকট্রন শেয়ার করেছে? একটা, যোজনী হচ্ছে 1। অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন কয় জোড়া? 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। এখন তোমাকে যদি বলে কার্বন ডাইঅক্সাইড, তোমাকে যদি এটা না বলে কার্বন ডাইঅক্সাইড, তাহলে তুমি কী করবা? সেমভাবে লিখবা। কার্বন ডাইঅক্সাইড যদি তোমাকে বলে, তাহলে কার্বন আবদ্ধ করলাম, কার্বনের শেষ প্রথম স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় স্তরে 4টা ইলেকট্রন। তাহলে অক্সিজেন 2টা, একটা অক্সিজেনের লাগবে 2টা করে ইলেকট্রন, 2টা অক্সিজেনের লাগবে 2, 2, 4টা, তাই না? তাহলে এখানে 2টা দাও, এখানে 2টা দাও, ঠিক আছে? তাহলে এখানে তোমার যদি কার্বনের এদিকে অক্সিজেন নিয়ে আসো, রাইট, প্রথম স্তর, এটা হচ্ছে প্রথম স্তর, প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে কয়টা? 6টা, 2, 4, এই যে 6। আর এটা প্রথম স্তর দিয়েছি, দ্বিতীয় স্তরে 2, 4, এই যে 6। তাহলে ওর কত হলো? 8, ওরও কত হলো? 8, ওরও কত হলো? এই যে 4, এই যে 4, 8। আশা করি বুঝতে পেরেছ। এই ছিল সমযোজী বন্ধন। একটা কার্বন পরমাণু 4টা ইলেকট্রন, আর 2টা অক্সিজেন পরমাণু মূলত কয়টা? 2টা করে 4টা ইলেকট্রন শেয়ার করবে। এইভাবে তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হবে এবং এই কার্বন ডাইঅক্সাইড CO2 অণু গঠিত হবে। এখন দেখো তো এই যৌগের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে কয় জোড়া? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া।
4 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, তাই না? আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। তো আগের অধ্যায়টা ছিল ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন, একদম শুরু থেকে সর্বোচ্চ আলোচনা করেছি। এরপরে তোমার যেটা নিউক্লিয়াস বা টুকটাক কথাবার্তা যে বিষয়গুলো ছিল পরীক্ষা নিরীক্ষা, এগুলো আমি বেসিক কেমিস্ট্রির প্রথম পার্ট দিয়েছি, সেকেন্ড পার্ট দিয়েছিলাম পরমাণুর গঠনের আর আয়নিক বন্ধন আলোচনা করেছি। আজকে আলোচনা করলাম সমযোজী বন্ধন। আশা করি বুঝতে পেরেছো। তো এই চ্যাপ্টারটার মূলত যে স্টাডিটা তোমাদেরকে দিলাম ক্লাস 8-এর জন্য যেমন খুব ইম্পর্টেন্ট, ক্লাস 9-এ শুধু পরিবর্তন হবে, ইলেকট্রন বিন্যাসটা আমরা ওখানে এসপিডিএফ অরবিটালের জন্য করি, নর্মাল সংখ্যায় দেখাই না, তাই না? এইটুকু পার্থক্য। তো 9 যারা আছো, 10 যারা আছো, কলেজে যারা আছো, বুঝতে অসুবিধা, তারা মূলত এটা স্টার্ট করতে পারো, তাহলে তোমাদের সবার জন্য এটা অনেক ফ্রুটফুল একটা ক্লাস হবে এবং স্টাডি হবে। ধন্যবাদ সবাইকে।